24-এ আমরা এই 5 তারিখ পর্যন্ত যে যুদ্ধ করছে হাসিনার সাথে করছি না ভারতের সাথে করছি, 72 থেকে যা যা যে শেখ সাহেবের বিরোধিতা করবে তাকে তুলে নিয়ে যেয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে। হাজার হাজার জাসদ কর্মীকে মেরে ফেলে দিচ্ছেন, মুক্তিযোদ্ধাকে মেরে ফেলে দিচ্ছেন, ইভেন মৌলানা ভাসানীকে 74 সালে আপনি অ্যারেস্ট করছেন। আপনার কাছে শুরুতে আসি, সাম্প্রতিক বিশ্লেষণে বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর মানুষের প্রত্যাশা ছিল চাকরি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও জীবনমান উন্নয়ন, কিন্তু বাস্তবে আসলে রাজনীতি এখনো ঘুরপাক খাচ্ছে সংস্কার, গণভোট ও আন্দোলন ঘিরে। আপনি কি মনে করেন আমাদের রাজনীতিতে জনগণের যে দৈনন্দিন সমস্যাগুলো রয়েছে সেগুলো কি এখনো সেকেন্ডারি ইস্যু হয়ে আছে? জি, ধন্যবাদ, শুভেচ্ছা শাহরিয়ার ভাইকে। দেখুন, মাত্রই তো সংসদ যাত্রা শুরু করলো, আবার একেবারে যে মাত্র বলা যাবে তাও নয়, কারণ 2 মাস হয়ে গেছে জাতীয় নির্বাচন হলো, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, বহুল আকাঙ্ক্ষিত, এবং 24-এর গণ অভ্যুত্থানের পর যে মানুষের গণতন্ত্রের জন্যে, জবাবদিহিতার জন্যে, বাক স্বাধীনতার জন্য মানুষের যে সুতীব্র আগ্রহ, এবং সাথে সাথে কিন্তু মানুষের মৌলিক চাহিদাগুলোও খুব বেশি গুরুত্বপূর্ণ। তার চাকরি, তার একটি স্বাভাবিক সহজ সুন্দর জীবনযাপন, এটা তো খুবই ন্যূনতম চাওয়া। কিন্তু আমরা যে সংসদ দেখতে পাচ্ছি, যে সংসদ আমরা প্রায় 9টি বোধহয় দিবস অতিবাহিত হয়েছে, সেখানে আমরা কি আলোচনা শুনছি? আমরা আলোচনা শুনছি যে জুলাই সনদ, সংস্কার ইত্যাদি নিয়ে 2 দলের বাহাস। তো সেটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের যে একটা প্রত্যয়, স্পিরিট, সেটা তো গণতন্ত্র, বাকস্বাধীনতা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তার আগের 3টি নির্বাচন হয়নি, মানুষ ভোট দিতে পারেনি, এটা যেমন সত্য, আবার এও সত্য যে সুশাসন এবং গণতন্ত্র সব কিছুই শুধুমাত্র সংবিধানের উপর নির্ভর করে না। তাহলে 80 দশকে পুরো 10 বছর এরশাদ সাহেব এভাবে শাসন করতে পারতেন না, কারণ কোনো সংবিধানে, আমাদের সংবিধানে লেখা ছিল না যেভাবে আপনি শাসন করতে পারবেন। আমাদের সংবিধানে লেখা নাই যে রাতের বেলা ভোট করতে পারবেন, আমিডামি নির্বাচন করা যাবে। এরশাদ সাহেব ট্রাক তুলে দিয়েছিলেন ছাত্রদের মিছিলে, আপনারা সবাই জানেন, সেগুলো সংবিধানের কোথাও নাই। এমনকি গণ অভ্যুত্থান এভাবে গুলি করা যাবে, সেটাও নাই। কিন্তু সব কিছু কেন হলো? কারণ গণতন্ত্র অনুপস্থিত ছিল, এবং যারা ক্ষমতায় ছিল, যারা দায়িত্বে ছিল, এবং যারা বিরোধী দলেও ছিল, তারাও পুতুল বিরোধী দল ছিল। এখানে জবাবদিহিতার কোনো সুযোগ ছিল না, দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছিলেন সংশ্লিষ্ট সকলেই। আমরা দায়িত্ব জ্ঞান সম্পন্ন আচরণ চাই সরকারি দলের, বিরোধী দলের। বিরোধী দল থেকে আমরা কি দেখছি? বিরোধী দল থেকে আমরা দেখছি যে এই যে হামে 194 জন শিশু মারা গেল, তাদের সেরকম কোনো কথা নাই। আপনার 1 জন 2 জন 3 জন নিহত হলে কিন্তু প্রায় সরকার টলে যায়, আমরা এর আগে দেখেছি। সেটা এরশাদের সময় বলুন, অন্যান্য বিভিন্ন সময় আমরা দেখেছি। তো এবার আমরা বলছি না যে সরকারটাকে টলে ফেলতে হবে, কিন্তু বাস্তবতা কি? তেমন কোনো কথাই নাই বিরোধী দলের। এবং আপনি দেখুন যে এই যে হামের যে ঘটনা, টিকা দেয়নি অন্তর্বর্তীকালীন সরকারের তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা, তিনি যে টিকাটা দিলেন না, এটা নিয়ে জবাবদিহিতার আওতায় আনার ব্যাপারেও বিরোধী দলের কোনো আগ্রহ নাই। কেন আগ্রহ নাই? কৃতজ্ঞতার কারণে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা কৃতজ্ঞ, সেই কৃতজ্ঞতাকে সরকারি দলও, কারণ সরকারি দলও কিন্তু এই বিষয়ে কথা বলছেন না। কাজেই আমরা কিন্তু এই রকম একটা বিষয় দেখতে পাচ্ছি যে এক ধরনের যেন প্রীতি ম্যাচ আয়োজন হচ্ছে। সেটা যেমন ছিল নির্বাচনেও, প্রধান একটি দলের অনুপস্থিতিতে বিএনপি এবং জামাত কিন্তু প্রধান হয়ে উঠেছে। বিশেষ করে বিএনপি তো আগেও প্রধান ছিল, শতকরা 40% ভোট তাদের এর আগে ছিল, কিন্তু জামাতের কত ছিল? 3 থেকে 5 ভাগ, 8 ভাগ ভোট, 7 ভাগ ভোট। তারা যে 36% ভোট পেল, এটার কারণ কি? এই পেছনের এই আলাপগুলোতে আর আসবার দরকার নেই। আমরা জানি কি কারণে হয়েছে এই প্রীতি ম্যাচের আয়োজন। সব কিছুর জন্য অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা ডানপন্থার বিকাশে সহায়তা করেছেন, তারা সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দিয়েছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা বিকৃত করেছেন। সব কিছুর মাধ্যমে তারা একটা শূন্যতা তৈরি করেছিলেন, যেখানে জামাত একটা খুব বড় আসন পেয়েছে, ভালো কথা। কিন্তু তারা সংসদে যাওয়ার পরে কি কাজ করছে? তো সেই জায়গাগুলোতে নানান প্রশ্ন তো আছেই। তো আমরা খেয়াল রাখবো যে আগামীতে যাতে শুধুমাত্র ক্ষমতার এই টানাপোড়েনের বাদ দিয়ে তারা জনগণের জন্যে যে আশু যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর দিকে তারা দৃষ্টি দেয়। কারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। বিনিয়োগ, গত 10 বছরে সবচেয়ে বেশি বিনিয়োগ কমেছে। আজকের একটি খবর দৈনিক পত্রিকায় একটু আগে আমি পড়লাম, বিনিয়োগের বিষয়টা সবচেয়ে কমে এসেছে। তা 10 বছরে কেন বিনিয়োগ কমছে?
আমাদেরকে তো অনেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনেক স্বপ্ন দেখিয়েছিলেন, বিনিয়োগের জন্য আমাদের এখানে নাকি কোনো অভাবই থাকবে না। তো এই জায়গাগুলো কেন হচ্ছে? এবং আমি সব শেষ যেই পয়েন্টটি দিয়ে আমি শেষ করব সেটি হচ্ছে আওয়ামী লীগের দুঃশাসনের কথা আমরা সবাই জানি, এবং আওয়ামী লীগের লুটপাটের খবরও আমাদের জানা আছে, পত্রপত্রিকায় আমরা দেখি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের লুটপাটের কথা যে কেউ বলে না, বিরোধী দলও বলে না, সরকারি দলও বলে না। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে আমাদের গজ ফিতা কেনার টাকা নাই, সিরিঞ্জ কেনার টাকা নাই। তাহলে সে টাকা গেল কোথায়? সেখানে কেন জবাবদিহিতা থাকবে? সেই পুরো থাকছে না। অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা এই সংসদ চাইছে না কেন? কেন চাচ্ছে না ব্যারিস্টার শাহরিয়ার কবির? সেই প্রশ্নটি তো অবশ্যই থাকবে যে কেন চাচ্ছেন না আপনারা, সরকারি দলও কেন চাচ্ছে না, বিরোধী দলও কেন চাচ্ছে না। তার সাথে যদি আমি যুক্ত করি যে সরকার খাল খননের উদ্যোগ নিয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা পেশাদার খেলোয়াড় তৈরির মতো উদ্যোগগুলো স্পষ্টভাবে জনস্বার্থমূলক উদ্যোগ নিচ্ছে, তেমনি বিরোধী দল ধারাবাহিক কর্মসূচি ও আন্দোলনে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, বিরোধী রাজনীতির মূল ভূমিকা কি শুধু চাপ সৃষ্টি করা, নাকি জনগণের জন্য বিকল্প নীতিমালা, বাস্তব কর্মসূচিও নির্ধারণ করাও তাদের দায়িত্বের মধ্যে পড়ে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদের সালামের শুভেচ্ছা এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৈশাখ মাস তো, বৈশাখ মাসে গানটা কি, এসো হে বৈশাখ, তার কয়েকটা লাইন আমার ভাই মুখস্থ, তারপর বলে যায়, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, তাই না? তারপর কি আছে, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। সো এই প্রত্যয়েই বোধহয় জুলাই অভ্যুত্থান হয়েছিল। জুলাই অভ্যুত্থানের প্রথম কারণটাই ছিল, ভাই যেটাকে করলাম সেটাকে ইন্ডোর্স করে নিই, উনি বলছেন যে আওয়ামী লীগ মনস্টার হয়ে গেছেন। যদি বলি 3টা ইলেকশন পরপর অবৈধ ইলেকশন করছেন, যেটা ভাইয়ের কথা অনুযায়ী সংবিধানের বাইরে থেকেই একটা মনস্টার হয়েছে। সো এই মনস্টার একটা দলের আদৌ নির্বাচন করবেন কি করবেন না, এইটা মানুষ কিভাবে নিল, আমার কাছে একটা জিনিস আমি বলে দিই। ৭৫-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা হওয়ার পর রাস্তায় কিন্তু কোনো মানুষ নামেনি। ঠিক একই জিনিস শেখ হাসিনা এ দেশ থেকে তার মন্ত্রী পরিষদ, পার্লামেন্টের সমস্ত লোককে নিয়ে পালিয়ে যখন গেল, তখন কিন্তু কোনো লোক রাস্তায় নামেনি। এবং 2টার সময় কিন্তু মিষ্টি বিতরণ হয়েছে, 2টার সময় মিষ্টি বিতরণ হয়েছে। এই বিতরণের মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে ভাইয়ের এই বই পড়া। তারপর আমি 3টা লাইন একটু পড়ে শোনাবো। এটা ইংলিশ বই থেকে, এটা পরে করছেন, বাংলায় অনুবাদ করছেন। এটা হচ্ছে জেমস জে নোভাকের। আমি 3টা লাইন পড়তেছি। শেখ মুজিব হয়ে ওঠেন বাংলাদেশ বাকশালের এক আতঙ্কজনক ডিক্টেটর, এবং তার 5 মাস পর জুন 75-এ সাম্যবাদী ইন্দিরা গান্ধী হয়ে ওঠেন ভারতের ডিক্টেটর। পাকিস্তানিরা যে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছিল, অর্থাৎ বাংলাদেশ হজম হয়ে যাবে ভারতের পেটে, তা অন্তত সাধারণ মানুষের মনে জলজ্জমান সত্যরূপে প্রতিষ্ঠিত হয়। এটা অনুবাদ করেছেন কে? অনুবাদ করেছেন, অনুবাদকের নামও বলে দিচ্ছি, আপনি রাহাত খান। আচ্ছা। সো এটা ইংলিশ বইতে এক সেম ল্যাঙ্গুয়েজ, সেমটাই দেওয়া। বাইবেল নাকি না? এটা বই বলে দিলাম, বাইবেল না, ওই কনস্টিটিউশন বাইবেল না, আওয়ামী লীগের ম্যানিফেস্টো বাইবেল না। আচ্ছা, এনিওয়ে, সো একটা এই জেমস জে নোভাক, ইনি কিন্তু বাংলাদেশি না, ইনি পাকিস্তানিও না, ইনি ভারতীয় না, ইনি একজন যুক্তরাষ্ট্রের সাংবাদিক। উনি বললেন যে বাংলাদেশ, ভারতের মানুষ বিশ্বাস করা শুরু করেছিল যে বাংলাদেশকে ভারতীয় অঙ্গরাজ্যে প্রতিষ্ঠিত করা হচ্ছে। ঠিক একই কারণে সেদিন যেভাবে শেখ মুজিবুর রহমানের অন্তর্ধান হলো, শেখ হাসিনার একইভাবে অন্তর্ধান হলো। এখন আপনি যে কথা থেকে এখানে শুরু হয়েছে হচ্ছে জবাবদিহিতা। জবাবদিহিতার অবশ্যই এনটিভ গভর্নমেন্ট যা করছে, এনটিভ গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে ধোঁকা দিছে, এবং তার জলজ্জান্ত 2টা রাজসাক্ষী আছে। একজন রাজসাক্ষী হচ্ছেন সেই সময়ের আইন উপদেষ্টা, সেই প্রথম আলো, ডেইলি স্টারের ক্রিয়েশন। আর আজকে বোধহয় আপনারা দেখবেন আরও যে একজন মেজর জিয়াল সাহেব, উনি সুন্দর মতো 164 স্টেটমেন্ট দিয়ে দিচ্ছেন 2007 সালে কার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে এই অত্যাচার, আজকের প্রধানমন্ত্রীর উপর অত্যাচার, কেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কেন
দুই দলকে সরিয়ে রাখার যে পলিসি সেটা হয়েছে, এবং আলটিমেটলি শেষে যে মইনুল আহমেদ সাহেব, এটা বায়ো বোধহয় জানেন, প্রণব মুখার্জির বইতে সুন্দর মতো প্রণব মুখার্জি বলছে ফেব্রুয়ারি মাসে যে শেখ হাসিনাকে আমরা পাওয়ারে নিয়ে আসবো, মইনুল আহমেদ তোমার কোনো চিন্তা নেই, তোমার চাকরি যাবে না। এটা আমি বিভিন্ন জায়গায় বইটা দেখাইছি। সো আমরা একটা জিনিস দেখলাম যে অন্তর্বর্তী সরকার 2008 সালে যেভাবে একটা পাতানো ইলেকশন হলো ভারতের বন্দোবস্তে, ঠিক এবারও 2026 সালেও ইলেকশনটা হয়েছে ভারতের বন্দোবস্তে। এবং আপনারা যদি জানেন, আমি একটা জিনিস বলছি সব জায়গায়, 2026 বলছেন? হ্যাঁ, এবারে ইলেকশন আচ্ছা। আমি দুটাই বলছি, ভারত করেছে, ভারত করে 2008ও করছে, 2026ও করছে, ভারতের বন্দোবস্ত। এবং এই লাটাইটা ভারতের হাতে এখনো আছে। কেন বললেন? যখন আপনি ফ্যামিলি কার্ডের কথা বললেন, কৃষি কার্ডের কথা বললেন, ভাই যখন বললেন জুলাই সনদ দরকার, এই সংবিধান মনস্টারের জন্ম দেয়। এই সংবিধানের দোহাই দিয়েই 13 সালের ইলেকশন করছেন, 18 সালের ইলেকশন করছেন, 24 ইলেকশন, 23 সালের ইলেকশন করছেন। এই সংবিধানের দোহাই দিয়েই 73 সালে জাল জাতীয়তা করছেন। এই সংবিধানের দোহাই দিয়েই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে। এই সংবিধানের দোহাই দিয়ে চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম হয়েছে। সেই 72-এর সংবিধান ভাই, এটা তো বাইবেল না। এবং এইটাই বাঙালি জাতির গত 53 বছরের কলঙ্ক। এই সংবিধান বাঙালি জাতির গত 53 বছরের কলঙ্ক। আর এই প্রশ্নটা আসলে আমি শেষ করে দিই, একটু শেষ করে দিই আপনার। সেই কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্যই এত রক্ত, আর সেটার নাম হচ্ছে এই জুলাই সনদ। এখন আপনি বলেন যে এই কয়দিন সংসদে কি হচ্ছে? সংসদে একটা সার্কাস হচ্ছে। কি সার্কাস হচ্ছে? বিএনপি তারা 31 দফা মানছেন না। বিএনপি কি মানতেছে না? জুলাই সনদ মানতেছেন না। বিএনপি কি মানতেছে না? গণভোট মানতেছে না। বিএনপি তার বিশেষ কমিটিতে যে সিদ্ধান্ত নিচ্ছেন সংসদে, পার্লামেন্টের কমিটিতে, সে কমিটির সিদ্ধান্ত মানতেছেন না। বিএনপি কি করতেছেন? সমস্ত সিটি কর্পোরেশন নিজের প্রশাসক বসাচ্ছেন। 64টা জেলায় কি বসাচ্ছেন? তার নিজের দলের লোককে বসাচ্ছেন, এবং তার জন্য যুক্তি কি দেখাচ্ছেন? আমরা মেজরিটি। তার মানে কি? আমি দেখতে পাচ্ছি এই মেজরিটির নাম দিয়ে আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠতেছে বিএনপি। এই প্রশ্নটা আসলে আমি রাখবো আপনার কাছে। এবং ভাইয়ের শেষ কথা বলে দিই, ভাইয়ের একটা কথা আমি সবসময় পছন্দ করি, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশ আর কারো লাটায় কারো হাতে তুলে দিব না। আচ্ছা, সেটা ইন্ডিয়া হোক বা অন্য কোনো দেশ। কিন্তু এখন বর্তমান যে সরকার যেভাবে চলতেছে, এই ইন্ডিয়ার বন্দোবস্তে এটা মেনে নেওয়া যায় না। আচ্ছা মাহবুব আজিজ, আপনিও কি মনে করছেন যে 2026 সালের যে নির্বাচন সেটি ভারতের বন্দোবস্তে হয়েছে, বা তারা যে লাটাই ধরার কথা বলছে আসলে কতটুকু যৌক্তিক, এবং এই সংবিধান বা বাঙালি জাতির জন্য কলঙ্ক, কতটুকু একমত আপনি? আচ্ছা শুনুন, আসল জায়গাটা হচ্ছে যে এই রকম চিন্তা ভাবনা যখন করা হয়, তখন মনে হয় কি পৃথিবীতে একটি মাত্র দেশ আছে, তার নাম হচ্ছে ভারত, এবং ভারতই সব কিছু করে। আপনি এই যে ভাই যে দেখালেন না জুলাই জাতীয় সনদ, এই জুলাই জাতীয় সনদের ভূমিকাতে আমরা একটু যাই, তাহলে আমরা বুঝবো শুভঙ্করের ফাঁকিটি আসলে কোথায়। সনদ বলতে ওনারা কি বোঝাচ্ছেন। 1971 সালের 25 মার্চ কাল রাতে হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ জনগণের উপর বর্বরোচিত গণহত্যা শুরু করলে পরদিন 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরিণতিতে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশের অভ্যুদয় ঘটে। বুঝলেন? লেখা আছে 25শে মার্চ কাল রাতে হানাদার বাহিনী, ভাসুরের নাম নেয় নাই, অন্তর্বর্তীকালীন সরকারের ভাসুর পাকিস্তান নাম নাই। তারাও কিন্তু ভারত ভারত করবেন, পাকিস্তানের নাম নাই। এবং এই জায়গায় কিন্তু আসল বিরোধটা ওখানে, যে পাকিস্তান মানে তো শুধু পাকিস্তান না, পাকিস্তান তো একটা আদর্শ, ভারত তো একটা আদর্শ, বাংলাদেশ একটা আদর্শ। এই যারা ভারত বিরোধিতার নাম করে, তারা কিন্তু পাকিস্তানি আদর্শের দিকে তাদের মুখটা ঘুরিয়ে রাখে। এবং পাকিস্তানের যে আদর্শ হচ্ছে ধর্মভিত্তিক রাষ্ট্র হতে হবে, ধর্মকে রাষ্ট্রের মধ্যে জায়গা দিতে হবে, যা গিভেন তাকে নিয়ে রাজনীতি করতে হবে। আমি যে মুসলমান, আমি যে পুরুষ, আমি যে আমার যে কিছু কিছু জিনিস যা গিভেন, আমার দুটো চোখ, এটা আমি চাই নাই তো, আমার স্রষ্টার কাছে দুটো চারটাও তো হতে পারে, কিন্তু আমি গিভেন, আমি এইভাবে তৈরি, এটা আমার চয়েস না। ঠিক একইভাবে আমার চয়েস না, কিন্তু এই যে আমরা 92% আমরাই এইখানে সংখ্যাধিকের ফ্যাসিজম কায়েম করব, এই যে রাজনীতির জায়গাটা, এইটাই কিন্তু আমাদের ধর্মভিত্তিক যেই পাকিস্তানকে ভাঙার কারণ ছিল। কারণ তখন তার উপনিবেশিক যেই
একটা আচরণ করতো আমাদের সাথে, পূর্ব পাকিস্তানের উপরে যে করতো, সেই জায়গা থেকে কিন্তু ধীরে ধীরে নানান রকম বৈষম্য, ওদের ওখানে 4টা আপনার রাজধানী তৈরি হলো, আমাদের এখানে বলা হলো সেকেন্ড ক্যাপিটাল। বৈষম্যের ব্যাপারগুলো জানেনি, অত সময় নেই যে আমরা এখন এগুলো ভাই খুব মুখস্থ বলতে পারবেন যে বৈষম্য কোথায় কোথায় ছিল। কেন ছিল? ধর্মের নামে আমাদেরকে বলা হতো বাংলা মানে হচ্ছে হিন্দুয়ানি ভাষা, এবং সেখানে উর্দু যুক্ত করে দেওয়া হলো। তমুদ্দুন মুজলিসের কথা আপনারা জানেন। সব কিছু মিলিয়ে এই জায়গায়, এবং তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একটি দেশ হবার পরেও একটি প্রকৃত নির্বাচন সেখানে হয়নি, কারণ এই দেশের মানুষের সংখ্যা বেশি এবং তারা ক্ষমতায় চলে আসবে। যখন 70 সালে নির্বাচন হলো, সেবারও তারা ক্ষমতা দেবে না, ক্ষমতা হস্তান্তরই করলো না, বরং তারা ঝাঁপিয়ে পড়লো রাতের অন্ধকারে এবং সেখানে মানুষ মারলো, এবং সেই মানুষের শহীদের সংখ্যা নিয়েও কিন্তু প্রচুর তর্ক বিতর্ক শুরু হলো, এবং সব কিছু শুরু হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আমরা দেখলাম যে 32 নম্বর ভাঙা হলো, বুলডোজার দিয়ে ভাঙা হলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বললেন যে তার মেয়েকে জিজ্ঞেস করেন কেন ভাঙা হয়েছে, যেটা ভাইও বললেন যে 3 বছরে, ওই যে বই থেকে পড়ে শোনালেন ইত্যাদি। আচ্ছা, 18 মাসের একটি সরকার কি করতে পারে? আপনাদের মনে হলো না এক চোখের নিমেষে চলে গেল? যথেষ্ট অনেক কিছুই করেছে এটা নিয়ে, যদিও বিরোধী দল বা সরকারি দল এটার কোনো হিসাব চাচ্ছে না। আপনার এই এতখানি আমাদের জিডিপি এবং গড় আয়ের পরে কিন্তু বাংলাদেশে দাঁড়িয়ে আমরা 18 মাসে সরকারকেও কিন্তু অনেকখানি ছাড় দিচ্ছি, যে কত আর সময় পেয়েছে তারা, তেমন কিছু তো না। আমরা আওয়ামী লীগের এই অপশাসন নিয়েই কথা বলছি। আর এই যুদ্ধ বিধ্বস্ত, তাও যুদ্ধ কি, মুক্তিযুদ্ধোত্তর একটা সরকার, মাত্র 72, 73, 74, 75, 3.5 বছরের সরকার। তখন কোনো ব্রিজ ছিল না, কালভার্ট ছিল না, রাস্তা ছিল না, আপনার 1.5 কোটি মানুষ গিয়ে শরণার্থী হয়েছিল এইখানে, একটা কেবল মাত্র শুরু হওয়া একটা দেশ। এবং আপনার এই যে কথাগুলো বলা হয়, আপনার এত লক্ষ লক্ষ লোক মেরেছে ইত্যাদি, বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে তথ্যগুলো দেওয়া হয়, আপনার গণমাধ্যম বলে তো একটা ব্যাপার আছে, তখন তো পত্রপত্রিকা আছে, আপনারা দেখায়েন তো কোথায় কোথায় সেই খুনের ঘটনা। এই সমস্ত কিছু খালি কথার জোরে তাকে একটা দুঃশাসক, স্বৈরশাসক বানানো হবে বলে। কেন? কারণ ওই পাকিস্তানি ভূতটাকে আমাদের সামনে আনতে হবে, এবং সেই পাকিস্তানি ভূতেরই কার্যকলাপ আমরা 15ই আগস্ট 1975 সালে দেখেছি। আপনি দেখুন কত প্রেসিডেন্ট তো নিহত হয়েছেন নানান কারণে, এবং সবই দুর্ভাগ্যজনক। কিন্তু কোথায় আপনি দেখেছেন 8 বছরের শিশু সহ 22 জন এই সদস্যকে মেরে ফেলা হয়? এখনো আমরা তরুণ বন্ধুদের কাছ থেকে শুনি যে এটা নাকি শেখ মুজিবের কর্মফল। শেখ মুজিবের এই 3 বছরের কর্মফলের জন্য 22 জন সদস্য এবং এই 8 বছরের শিশুকে মেরে ফেলতে হবে, এবং তার যে চিহ্নগুলো ছিল, যে গুলি ছিল, যে সাইকেল ছিল, যে ছোট্ট ছোট্ট যেই সমস্ত অনুষঙ্গ ছিল, সব কিছু স্মৃতি থেকে মুছে ফেলা হবে। ভাই, আমাদের পরিবারের একটা গাছকে আমরা কেটে ফেললে দুঃখ পাই, যে এটা আমার পিতামহীর লাগানো গাছ, বৃক্ষ। আর আমাদের জাতির স্মৃতির সঙ্গে জড়িত যেই ভবনটি, সেইটা এইভাবে কয়েক দফায় বুলডোজারে ভাঙা হবে, এইটা নাকি শেখ হাসিনার কুকীর্তির কারণে হবে। অর্থাৎ আপনি ওই মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ধ্বংস করবার চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং আজকে যে আপনি দেখছেন যে ভাই বললেন মনস্টার একটি দলের আদৌ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগের প্রশ্নে বলা হলো, তাহলে মনস্টার জামাত কিভাবে নির্বাচন করে এবং প্রধান বিরোধী দল হয়? তারা তো সিভিল আর্ম ফোর্স, এই যে আত্মসমর্পণ দলিলের সেই জামাতে ইসলামী। আওয়ামী লীগ যদি 2000 মানুষ নিহতের অভিযোগে অভিযুক্ত হয়, জামাতে ইসলামী 30 লক্ষ মানুষের নিহত হবার প্রধান সহযোগী হিসেবে অভিযুক্ত, এবং সেখানে তাদের আল বদর আল শামস, এটা ইতিহাসে একদম প্রতিষ্ঠিত। তার স্ত্রী পুত্র কন্যা সকলেই জীবিত, এবং সেখানে লেখা হয়েছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কখন হয়েছে, কিভাবে হয়েছে। কাজেই আমরা একই যাত্রায় দুই ফল কিভাবে করি? কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই প্রশ্নটি করেনি। এবং এই জামাতে ইসলামী, আপনি দেখুন যে স্বাধীনতা যারা চায়নি তারাই এখন প্রধান বিরোধী দল, তাদের হাতে দেশের ভবিষ্যৎ। দুজন দর্শক এই আছেন যে ফোনে। পরিস্থিতিতে, যে ভাইয়ের শেষ কথাটা হচ্ছে যে বাংলাদেশ তো সবার আগে, বাংলাদেশ সবার আগে হবে যদি আমরা এই সমস্ত অহেতুক বিতর্কগুলো ফেলে আসতে পারি। কারণ পাকিস্তান যেমন একটা আদর্শ, ভারত একটা আদর্শ, বাংলাদেশ একটা আদর্শ। সেই আদর্শ হলো 72-এর সংবিধান, যেখানে আছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। এবং ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ধর্মনিরপেক্ষতা মানে সকল ধর্মের সমান সুযোগ, সমান সম্মান, এবং রাষ্ট্র হবে ইহলৌকিক, ইহজাগতিক। ওই জায়গাটিতে আমাদেরকে একমত হতে হবে। দুজন দর্শক ফোন করেছিলেন এবং দুজনই আপনার কাছেও
কিছু স্পেসিফিক প্রশ্ন রেখেছিলেন। ৭২-এর সংবিধান নিয়ে বলেছিলেন এবং আরেকজন বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব যেই দাম, সব কিছু মিলিয়ে বলেছিলেন। আপনার পর্যবেক্ষণটি একটু জানতে চাব। প্রথম কথা হলো, ওই ভদ্রলোকের প্রশ্ন শুনতে যেয়ে মনে হলো যে শোনেন, একটা কবিতার কথা মনে হলো। আমরা তো এটা ইন্টারমিডিয়েটে পড়ছি, ভাইও বোধহয় মনে করতে পারবে। দ্য রিম অফ দ্য এনসেন্ট মেরিনার, দ্যাট ওয়াজ রোট বাই স্যামুয়েল টেলর। ওখানে একটা কথা ছিল, একটা অ্যালবার্টাসকে মেরে ফেলে দেওয়ার জন্য অভিশপ্ত হয়েছিল বলে ওর গলায় অ্যালবার্টাসটাকে ঝুলিয়ে দেওয়া হয়। সো বাঙালি জাতির সবচেয়ে বড় অভিশপ্ত জিনিস হচ্ছে বাঙালি জাতির এই ৭২-এর সংবিধান। এই ৭২ সংবিধান হচ্ছে একটা অভিশপ্ত ডকুমেন্ট। আমি যেহেতু এই টক শোতে এসেছি, ওই জন্য অত কথা তো বলার সময় থাকে না, খালি একটা একটা করে বলি কেন এটা অভিশপ্ত। ভাই হয়তো ভুলে গেছেন, কারণ ওই সন্তোষের নাম আবার ভাইরা আবার উচ্চারণ করে না। মৌলানা ভাসানীর নাম ওনারা আবার ভুলে যান, কারণ মৌলানা ভাসানী আবার ওনাদের ভাসুর হন। সন্তোষে কিন্তু কোনো ৩২ নাম্বার ছিল না, আজও সন্তোষ আছে, আজও টাঙ্গাইলের সন্তোষ আছে। ওনারই বোধহয় এটাও ভুলে গেছিলেন ৭২ সালে সমস্ত নিউজ পেপার ব্যান করে দেওয়া হয়। মুখে শেখ হাসিনা যেভাবে টেপ মেরে দিছিল আমাদের সবার, সেই রকম একইভাবে আমি শেষ করে দেবো। আপনার সব বলিনি, আমার মতো বলে যেটা ভুল হচ্ছে সেটা ঠিক করে দিন পরে। ৭২ থেকে যা যে শেখ সাহেবের বিরোধিতা করবে তাকে তুলে নিয়ে যেয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে। হাজার হাজার জাসদ কর্মীকে মেরে ফেলে দিচ্ছেন, মুক্তিযোদ্ধাকে মেরে ফেলে দিচ্ছেন। ইভেন মৌলানা ভাসানীকে ৭৪ সালে আপনি অ্যারেস্ট করছেন। যে মৌলানা ভাসানী ২২ নম্বর সেক্রেটারি, আপনি সে মৌলানা ভাসানীকে আপনি অ্যারেস্ট করছেন। আপনি মেজর জলিলকে অ্যারেস্ট করছেন। মেজর জলিল, এই যে এখন এগুলো বললে তো অনেক কথা। মেনন সাহেব সেই সময় জিতছিলেন, তা সে জিতে ঢাকা আসার আগে তার সিট হারায় যায় ৭৩ সালে। তো ভাইরা এগুলো কথা মনে রাখেন। আর ইন্ডিয়ার কথা বলছেন, ইন্ডিয়ার পাকিস্তান। আচ্ছা আজকে বলেন তো ২৪-এর যুদ্ধ কার সাথে হয়েছে? ভারতের সাথে। ২৪-এ আমরা এই ৫ তারিখ পর্যন্ত যে যুদ্ধ করছে হাসিনার সাথে করছি না ভারতের সাথে করছি? আপনি পাকিস্তান সামলে কি ছিলেন? পাকিস্তান ছিলেন নাকি কি ছিলেন আপনি? তখন বাংলাদেশ ছিলেন ১৬ই ডিসেম্বরের আগে। ১৬ই ডিসেম্বর ১৯৭১ আগে কি আপনি পাকিস্তানি ছিলেন না বাংলাদেশি ছিলেন? না না, আপনাকে বলতেছি না, আপনাকে প্রশ্ন করতেছি না, আমি প্রশ্ন করতেছি জাতিকে, যে ৭১ সালে পাকিস্তান বাহিনী যে বর্বরতা চালাইছে তখন তো আমরা নিজের জনগণের উপর চালাইছে, যে একই কাজটা হাসিনা করছে। হাসিনা বাংলাদেশি জনগণের উপর মরণাস্ত্র নিয়ে যে আক্রমণ করছে, তাহলে আমার কথাটা হওয়া উচিত কি, ইয়াহিয়া খান আমার ভোটের অধিকার কেড়ে নিয়ে আমাদের দেশের মানুষের উপরে গুলি চালাইছে। যদি এটা বলতে হয় যে পাকিস্তান হানাদার বাহিনী ৭১ সালের ২৫ তারিখে আমাদের উপর গুলি চালাইছে, তাহলে এবারে বলতে হবে ভারত এই জুলাই মাসে ভারত বাংলাদেশের মানুষের উপরে কি চালাইছে? আক্রমণাত্মক গুলি চালাইছে। কারণ আমরা রাস্তায় অনেকের মুখে দেখছি হিন্দি ভাষাভাষী। আমরা দেখছি ৫ তারিখে বিশেষ ফ্লাইটে ভারতীয় সেনা এই দেশ থেকে ত্যাগ করছে। ভাইরা এগুলা বলে না কেন? ও ভারত, তাহলে একটা জিনিস পরিষ্কার, আজকে হচ্ছে মুসলমান যারা, তাদের মুসলমান দেশগুলো হচ্ছে আমাদের ভাসুর, মানে সৌদি আরব থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে, আর ওনারা যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে তাদের ভাসুর হচ্ছে ভারত। যদি ভাই সেটা ঠিক হয়ে থাকে, আপনার ভাসুর আপনি ভারত নিয়ে থাকেন, আমি আমার ভাসুর এই সৌদি আরব পাকিস্তান এদেরকে নিয়ে থাকবো, এবং আই ফিল প্রাউড ফর ইট। আই ফিল অ্যাজ এ মুসলিম আই ফিল প্রাউড ফর ইট। আপনাকে পরিষ্কার করতে হবে, যদি ৭১ সালের ২৫ তারিখ ২৫শে মার্চ পাকিস্তান একটা দেশ, সেই দেশের জনসাধারণের উপরে ইয়াহিয়া খান কি চালালেন? একটা ব্রুটাল আক্রমণ চালালেন, তার বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনি তাহলে এটাও মানতে চান না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক? কারণ আপনি তো এখানে ঢুকাইছেন একটা মিথ্যা কথা, একটা মিথ্যা সংকলন। শেখ মুজিবুর রহমান ঢুকাইছে। শেখ মুজিবুর রহমানের মতো স্বৈরাচার ডিক্টেটর, যে নিজেকে ঈশ্বর ভাবতো, সে লোকটা আপনি বলেন তার প্রায়শ্চিত্ত করতে হবে না? ও সন্তোষ তাহলে তীর্থভূমি না? আমি আপনার কাছে শেষ করে দিই। আরে ভাই আপনি তো আমার কথার মধ্যেও কথা বললেন, ১ সেকেন্ডে শেষ করে দিই। সো সন্তোষ তীর্থক না, স্বৈরতন্ত্রের তীর্থক হচ্ছে ৩২ হচ্ছে মনস্টার, ওটা ৭১। আর আমাদের বাপ চাচারা যার যুদ্ধ করলো, আমাদের বাড়িঘর যাদের ভাঙলো, সেটা কিছু না, ওই ৩২কে রাখতে হবে, কারণ ওটা তো ভারতের স্মৃতিভূমি। আমি বাপ চাচারা যুদ্ধ কার সাথে করছে? শাহরির ভাই, বাপ চাচারা কার সাথে যুদ্ধ করছে? কার সাথে যুদ্ধ করছে? পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ। আচ্ছা,
তাহলে যদি পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করে থাকে, আমার নিজ দেশের আর্মির সাথে আচ্ছা, তখন আমরা যুদ্ধ এখন করছি, ঠিক আমরা আছে, স্বাধীনতার জন্য। আমি বাপ চাচারা যুদ্ধ করছে পাকিস্তানি আর্মির সাথে, ভালো কথা। পাকিস্তান আর্মির সাথে কি হঠাৎ করে তাদের ফুটবল খেলা নিয়ে যুদ্ধ হয়েছিল? কি বৈষম্য নিয়ে যুদ্ধ কি হয়েছিল? বৈষম্য? কি বৈষম্য? যেটা হাসিনা যে বৈষম্য করছে একই হাসিনার বৈষম্য কি 70 সালে ধর্মভিত্তিক? ভোটের অধিকার কেড়ে নিল আরে বলেই ভাই, তো হলো। 23 আর আপনি আমাকে বলেন বছর আপনি কি 70 দেখেন, সালে আমাকে তো আপনি কথা বলতে দিতে না না হবে। 70 সালে তো আপনি কথা বলতে না, না, দিতে আগে হবে, বলেন, কথা আপনি বলতে বলেন। দিতে না, হবে। না, আপনি আপনি অনেকক্ষণ আমার বলছেন, প্রশ্ন করলেন তো। আপনি কথা বলুন। ওইটুকুই বলছেন, আপনি বলুন। ঠিক আছে, ওইটুকু বলেন। থামেন। 70 সালে ভোটের 23 বছরের বৈষম্য, একটা জাতিগত বৈষম্যের সাথে একটা শাসকের, একটা খণ্ডকালীন শাসকের তুলনা নেওয়াটা অবশ্যই এর এই মধ্যে বৈষম্যটা একটু সন্দেহতা আপনার আছে। জন্য নিয়ে হ্যাঁ, আসছি। বৈষম্যটা আপনি প্রিন্ট শোনেন, করে নিয়ে আসছি। আপনার এই সমস্ত প্রিন্ট প্রিন্ট করে করা নিয়ে লাগবে আসছি, না, আপনি আমার দেখেন। কথা শোনেন আপনি। দেখেন, এগুলা কে বৈষম্য এগুলা বলছে। পড়াশোনা করেই তো এখানে কথা বলতে আসছে, এগুলা কাগজ বলেন। নিয়ে আমাদের আপনি কথা বলুন, বলতে হবে না। বলেন, বলেন, সেটা বলেন। হচ্ছে এক নম্বর কথা হচ্ছে 23 বছরের যে দুঃশাসন, এবং সে একটা দেশ আরেকটা দেশকে উপনিবেশ বানিয়ে ফেলেছে, এবং তারপরে আমাদের এখানকার সব লুণ্ঠন করে ওই দেশে নিয়ে চলে যাচ্ছে, সেটার সাথে তারা কোন তুলনা দেশে করছে। ভাই? এটা পাকিস্তান সেটা ছাড়া অন্য দেশ ছিল? পাকিস্তানের আমরা তো পশ্চিম পাকিস্তান। পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানিরা, আমরা পশ্চিম পাকিস্তানি নই। না, এখানে পশ্চিম এবং পূর্ব সেই পাকিস্তান জায়গাটা তো দেশ না, দেশ তো পশ্চিম পাকিস্তান। পাকিস্তানিরা আমাদের, আপনাদের কাছে হইতে পারে, আমাদের কাছে আরে নয়। আমার আপনার এই ভাই, ইতিহাস আমার কি তাই কথা বলে বলতে কিনা? দেন। আপনি আপনি আপনার পাসপোর্টটা যদি কি ছিল? চিৎকার করতে থাকেন, আমি কিন্তু আপনার সাথে জোরে আমি চিৎকার করব, চিৎকার আপনি আমাকে করিনি পারবেন ভাই। না। আরে আপনি আচ্ছা, আমাকে আমরা- কথা বলতে দেন। আচ্ছা, আপনি আমরা বলেছেন, পাকিস্তানি কিনা? আপনি বলেছেন, আচ্ছা, আমি বলেন। এখন বলবো, আচ্ছা, বলেন, আপনি বলেন, বলেন। অবশ্যই পশ্চিম পাকিস্তান আলাদা একটা দেশ, ও। এবং পূর্ব পাকিস্তান আলাদা দেশ, এই কারণে যে আমাদের ভাষাকে তারা বলেছে, এই 52 সালে আমাদের যুদ্ধ করতে হয়েছে, বললো উর্দু অ্যান্ড উর্দু। যদি একই দেশ হতো, কেন তারা বললো উর্দুর কথা? এবং যদি একই দেশ হতো, তাহলে আমাদের সমস্ত আমাদের টাকা পয়সা নিয়ে তারা কেন ওখানে 4টা রাজধানী বানালো? আমাদের এখানকার মানুষের যে এখানকার ইনকাম, আমাদের এখানকার সংখ্যা গরিষ্ঠ মানুষ, তাদের তাদের কোনো আয় উন্নতি নাই, তারা ওইখানে সমস্ত কিছু প্রত্যেকটা খাতে খাতে সেইগুলোর কাগজপত্র আছে, প্রয়োজনে পরে দেওয়া যাবে। এখনকার মূল আলোচনাটা হচ্ছে যে সেইটার সাথে যখন তুলনা করা হয় আমাদের দেশের একজন শাসকের, তার মানে আপনি দেখুন কিসের সাথে কি, আপনার 10 বছরের যখন এরশাদ এখানে স্বৈরাচারের এগুলো জারি রাখলো, সেটা নিয়ে কিন্তু তাদের কথা নাই। এবং তখনও কিন্তু একটি গণ অভ্যুত্থান হয়েছে, 69-এ গণ অভ্যুত্থান হয়েছে, আপনার ভাষা আন্দোলন হয়েছে, এগুলো নিয়ে কিন্তু কোনো কথা নাই। আপনার যে ঘোষক জিয়াউর রহমান, কার নামে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে? তার প্রবন্ধ উনি তো দেখে দেখে পড়তেছেন, আমি মুখস্থ বলতেছি। একটি জাতির জন্ম 1972 সালের 16ই ডিসেম্বর দৈনিক বাংলায় প্রকাশিত হয়েছে। সেখানে এই যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বয়ং জিয়াউর রহমানের লেখা সেই নিবন্ধে আছে যে আমাদেরকে পশ্চিম পাকিস্তানে আমাদেরকে ভারতীয় অনুচর বলা হতো, ভারতীয় দোসর বলা হতো, কারণ আমরা এই যে আমাদের দুই অঞ্চলের মধ্যে যে বিভেদ, এইটা নিয়ে আমরা উচ্চকিত ছিলাম, আমরা এই বৈষম্যের বিরুদ্ধে ছিলাম, এই জন্য আমাদেরকে ভারতীয় দোসর বলা হতো। আমরা বঙ্গবন্ধুকে নেতা মানি বলে আমাদেরকে বঙ্গবন্ধুকে এবং আমাদেরকে ভারতীয় দোসর বলা হতো। এবং উনি বলছেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর 7ই মার্চের যে বক্তব্যের গ্রিন সিগন্যালের মাধ্যমে আমাদের সম্পূর্ণ পরিকল্পনা আমরা চূড়ান্ত করি। এটা ওই একটি জাতির জন্মের মধ্যে লেখা আছে। কাজেই যেই যার কথা বললেন যে মুক্তিযুদ্ধের ঘোষক, তিনিই তো সব কিছু লিখে দিয়ে গেছেন, এবং তার সময়ে লেখা 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিল, সকলের সেখানে ভূমিকা আছে। আজকে ভাসানীকে বড় করে দেওয়ার চেষ্টা করা হয়। সেই ভাসানী বলেছেন, এত ধর্ম যে করো, কৃষ্ণচূড়ার নাম কি রাখবে? ফাতেমা চূড়া। কাজে এই ধর্মের যে রাজনীতি, সেটার বিরুদ্ধে স্বয়ং ভাসানীই ছিলেন। ভাসানীই বঙ্গবন্ধুর নেতৃত্ব মেনে 71-এর মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর পেছনে গিয়ে দাঁড়িয়েছেন, এবং বঙ্গবন্ধু সেই সময়ে 7.5 কোটি মানুষের অবিসংবাদিত নেতা। তার যে নেতৃত্ব, সেইটাকে খাটো করবার জন্যই বলা হয় যে হাজার হাজার মানুষের, আমি তো বললাম, ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম, 72 থেকে 75 সাল পর্যন্ত দেশি বিদেশি কোনো গণমাধ্যমে আপনারা দেখান কোথায় মৃত্যুর খবর, কোথায় সেই সহিংসতার খবর। এগুলো তাদের কথ্য ইতিহাস, মুখে মুখে বানানো ইতিহাস। তারা এই যে মৃত্যু, বঙ্গবন্ধু এবং তার পরিবার এইভাবে যে একদম নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেইটার সপক্ষে এই পাকিস্তানি প্রেতাত্মারা এই সমস্ত কথাবার্তা বলে। এবং এটা আমাকে শেষ করতে দিতে হবে, এইটার সাথে এই যে 2013 সাল থেকে এই 25 সাল পর্যন্ত এই দুঃশাসনের কোনো সম্পর্ক নাই। যেমন সম্পর্ক নাই এরশাদের, যার
ক্ষমতা তার আপনার দুঃশাসন যেমন ছিল, আরও অনেক ভালো ভালো ঘটনাও তখন ঘটেছে। আপনার এই স্নাইপার রাইফেলের কথা বলে সাখাওয়াত সাহেবের চাকরি হারিয়েছে। এইখানে কারা কি করেছে, আজকে জামাত এবং ডানপন্থারা আজকে হাইজ্যাক করে নিতে চায় জুলাইয়ের এই আন্দোলনকে। আমরা কখনো দেখেছি এই রাস্তায় তাদেরকে? এই অসাম্প্রদায়িক গান জন্ম আমার ধন্য হলো, এই ৭১-এর গান কি তাদের কণ্ঠে ছিল? তারা ৭১ মানে? এই অসাম্প্রদায়িক আন্দোলনকে তারা হাইজ্যাক করে তারা কোত্থেকে এসে দাঁড়িয়ে আজকে জুলাই সনদ করছে। এই জুলাই সনদে ধর্মনিরপেক্ষতাকে তুলে দেবার জন্য এই জুলাই সনদ, এই হানাদার শব্দটিকে যুক্ত করবার জন্য এই জুলাই সনদ হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতির দলিল। এটার কোনো প্রয়োজন নাই। ৭২-এর সংবিধান অনুযায়ী বাংলাদেশ চলবে এবং ২/৩ আসন পেয়ে বিএনপি জয়ী হয়েছে। মানুষ তাকে দুহাত ভরে ভোট দিয়েছে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। আমি ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনার কাছে আসতে চাই। জুলাই জাতীয় সনদে একদম শেষে আছে বাস্তবায়নের অঙ্গীকারনামা, সেখানে ২ নম্বর যেটি আছে সেখানে একদম শেষের লাইন যদি আমি বলি যে এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করব, সেটা আছে একদম অঙ্গীকারনামা, একদম শেষে যাবেন। আসলে কি আপনারা ৭২-এর সংবিধানই চাচ্ছেন না, নাকি সংবিধানে সনদ অনুযায়ী তফসিল হিসেবে যুক্ত করার পক্ষে, যেহেতু এটা তো সাইন করা হয়েছে? প্রথমে একটা জিনিস মনে করেন, সংবিধানটাকে সংস্কার করতে চাওয়া হচ্ছে। সংস্কার কেন করতে চাওয়া হচ্ছে? কারণ সংবিধানের পরিবর্তন শব্দের মধ্যে কিছু সংস্কার সম্ভব না, 142 দিয়ে সংস্কার সম্ভব না, সেই জন্যই সংস্কারটা। আর এই জন্যই রিফর্ম কাউন্সিল বা আপনি যে নামে ডাকেন, এই সংস্কার কাউন্সিলটা ওই কারণেই গঠন করা হয়েছে। তার আগে আমি একটু বলে দিই, ভাই তো বললেন অনেক ডকুমেন্ট, ভাই হয়তো ভুলে গেছেন বাসন্তীর জাল পড়া ছবিটা, ভাই হয়তো ভুলে গেছেন ৭৪ সালের মনন্থনের কথাটা, ভাই হয়তো ভুলে গেছেন শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে বলেছিল কোথায় সিরাজ সিকদার, ভাই হয়তো ভুলে গেছেন শেখ মুজিবুর রহমান শাহেদ আলী ডেপুটি স্পিকারকে চেয়ার ছুঁড়ে মেরে ফেলে দিয়েছিল, ভাই হয়তো ভুলে গেছেন এই জাসদের কর্মীরা যতগুলো বই আছে, যতগুলো ডকুমেন্টারি আছে, বিহারীদেরকে কীভাবে কচুকাটা করা হয়েছিল, ভাই হয়তো ভুলে গেছেন এদেশের বুদ্ধিজীবীদেরকে ৭২ সালে জহির রায়হানকে কীভাবে ইন্ডিয়া খুন করে, গুণ করে, একটা জাতিকে কিভাবে ভারত তার করদ্রাষ্ট্র করার জন্যে যা যা করার দরকার সব করে, সেগুলো কথা বোধহয় ভাইরা ভুলে গেছে। আজকে সবার আগে শুরুই করছিলাম আমরা একটা নতুন বাংলাদেশ চাই, এবং ৭১-কে ভুলে আপনি ২৪-কে ধারণ করতে পারেন না। ৭১, সেজন্যই ২৪-কে আমরা বারবার বলি দ্বিতীয় স্বাধীনতা। আমাদের স্বাধীনতা, ৭১ সালের স্বাধীনতা হচ্ছে আমাদের প্রাণ, এবং সেই প্রাণের সঞ্চার কোথায় যে বিপ্লবের শুরু হয়েছিল, যেমন চীনে ১৯৪৯ সালে যে বিপ্লবের শুরু, সেই কয়েক সেকেন্ডে বলেছি, ১৯৪৯ সালে যেটা শুরু সাংস্কৃতিক বিপ্লব, ১৯৬৪ সালের মাধ্যমে সেটা শেষ। ঠিক সেরকম ৭১ সালে যেটা শুরু, আর ২৪-এর এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এদেশের মাটি ও মানুষের মুক্তি মিলবে। জি, মাহবুব আজিজ, আপনার একদম। দেখুন, রাজনীতিতে নৈতিকতা বলে একটা বিষয় থাকে, হতভম্বরও হওয়ার একটা সীমা থাকে। এই ধরনের বিষয়গুলো যখন একটা জাতির জন্ম, একটা মুক্তিযুদ্ধ, এবং এখানে কোটি কোটি মানুষ শরণার্থী হয়ে গেছে, এখানে এমন কোনো বাড়ি ছিল না যেখানে পাকিস্তানিদের ক্ষতচিহ্ন এখানে বসে নাই, সেইটার সাথে যখন একটা গণ আন্দোলনের একটা স্বৈরাচারকে যে একটা দুঃশাসন করেছে তার তুলনা দেওয়াই মানে আসল জায়গাটিতে হচ্ছে কোন জায়গাটিতে আমাদের বাংলাদেশের যে হৃৎপিণ্ড, আত্মা, সেটাকে অস্বীকার করা। যে একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে যে বাংলাদেশের স্বাধীনতা, তার বিরুদ্ধে যারা দাঁড়ায়, তারাই যখন আবার প্রধান বিরোধী দল এসে যায়, তারাই যখন সংসদে যায়, তখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আসলে শঙ্কিত হতে হয়। যে এই 111 বিরাজনীতিকরণের কথা বলেছিল এই অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সেই বিরাজনীতিকরণের দিকেই গেছে, এবং বিরাজনীতিকরণের দিকে যাওয়ার পথে তারা আওয়ামী লীগের অনুপস্থিতি নিশ্চিত করে এখানে একটা ভ্যাকুয়াম তৈরি করে এই সাম্প্রদায়িক শক্তিকে তারা বসিয়ে গেছে। এবং এই জায়গাতে বিএনপি যেহেতু একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, তাদের উপরে অনেক কিছু নির্ভর করে। এই ৭২-এর সংবিধান তারা ওন করছে, এবং তারা এই জুলাই সনদের যে ফাঁকগুলো আছে সেই শূন্যতাগুলো সামনে নিয়ে আসছে, এবং কোনো প্রয়োজন নাই যে আপনি এই একটা বড় দলকে হাত পা বেঁধে রাখার যেই সনদ, এই সনদ, এবং এই সনদ যারা হানাদার শব্দ দিয়ে ভূমিকা লেখে, যারা পাকিস্তান শব্দটি বলতে চায় না, তাদের মূল উদ্দেশ্য এটাই। এই অন্তর্বর্তীকালীন সরকার রিসেট বাটনে আমাদের মুক্তিযুদ্ধ ভুলে দেওয়ার চেষ্টা করেছিল, তার সহযোগে এই সাম্প্রদায়িক শক্তি। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।